সরকারের আসলে কোনো নির্দিষ্ট মেয়াদ নাই। এরা যেমন রাষ্ট্র পরিচালনা করে এবং অনেক ক্ষেত্রে কিন্তু এরা নীতি নির্ধারণের কিছু সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের ক্যারেক্টারটা হলো এটা শুধু রুটিন ওয়ার্ক করবে, শুধু রুটিন ওয়ার্ক করবে, নীতি নির্ধারণে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। সেই কথাটি আমাদের মহাসচিব স্মরণ করিয়ে দিয়েছে। এখন থেকে যখন আমরা নির্বাচনের একটা ট্রেনে উঠে গেছি, আমাদের প্রয়োজন এখন নির্বাচনটাকে অবাধ, সুস্থ, নিরপেক্ষ এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া সেইগুলি সরকার জন্য সেই কাজগুলি করে থাকে। কিন্তু যদি সরকার কোনো নূতন সিদ্ধান্ত নেয় যেটা রাষ্ট্র কাঠামোগতভাবে অনেক সংকট তৈরি করতে পারে, কারণ সকলে কিন্তু সব জিনিসের সমর্থন করবে এর কোনো কারণ নাই। আজকে দেখবেন এক একটা এই যেমন এখন যেটা প্রশাসনে আমরা আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা কি প্রত্যাশা করি যে আগামী নির্বাচনটা একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হবে এবং যেখানে প্রশাসন একটা নিউট্রাল রোল প্লে করবে, যেটা আমরা অতীতে কেয়ারটেকার গভর্নমেন্টগুলির সময় দেখেছিলাম। কিন্তু দলীয় সরকারের অধীনে দেখেন, মানে সরকার যারা থাকে তারা যে ডিজায়ারটা করে, দলীয় সরকারের যারা কর্মকর্তা বা দায়িত্ব থাকে তারা সেইটা বাস্তবায়ন করার চেষ্টা করে। কিন্তু আমরা স্মরণ করিয়ে দিয়েছি যে ইট ইজ নট এ পার্টি বেসড গভর্নমেন্ট, এটা হলো একটা নিউট্রাল গভর্নমেন্ট। সুতরাং আপনাকে এখন থেকে নির্বাচনটাকে কেন্দ্র করেই আপনাকে আগাতে হবে। এইটাই আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম কালকে তার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। তাহলে কি আপনারা চাইছেন যে নির্বাচন কেন্দ্রিক কাজ ছাড়া অন্য কোনো কাজে যুক্ত হবে না অন্তর্বর্তী সরকার? অন্য কোনো নীতি সিদ্ধান্তর ক্ষেত্রে যেন নীতি নির্ধারণের কোনো সিদ্ধান্ত নয়। যেমন এখন যদি সরকার মনে করে যে আমরা আগামী দিনে বাংলাদেশের উন্নয়নের জন্য এই একটা ব্রিজ করব, আমরা উন্নয়নের জন্য আগামী দিনে এই সিদ্ধান্তটা, এই যেমন এখন শিক্ষকদের একটা সংকট তৈরি হচ্ছে, আপনি দেখেছেন যে বেতন বাড়াতে হবে, কেউ বলছেন নতুন পে স্কেল দিতে হবে। এখন নতুন পে স্কেল দিতে হলে সেটা গভর্নমেন্টের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে অ্যাডজাস্ট করে কিন্তু করতে হবে, তাকে অর্থ বাড়াতে হবে, তাকে নানা প্রকল্প গ্রহণ করে মাধ্যমে এটা করতে হবে। কিন্তু এইগুলি না গিয়ে এখন জাস্ট একটা রুটিন গভর্নমেন্ট যা আছে, যা চলে, যেমন আপনার এই অনুষ্ঠানটা আপনি 6টা চালাবেন, আপনি গেস্ট আছে, গেস্টের বক্তব্য সুযোগ দেবেন, যে কিন্তু আপনি এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যেগুলি গেস্ট আর বা দর্শকের ক্ষেত্রে নতুন কিছু মনে হয়, যে না আজকে মনে হয় এই অনুষ্ঠানটা দেখলাম সন্ধ্যা 6টা দেশ টিভির, এটা মানে নতুন কিছু সংযোজন করেছে, যেটা জনগণের মাঝে একটি নতুন ভাবনার চিন্তা করে এবং এইটার ব্যাপারে তারা যেন কোনো রিয়্যাক্ট করার সুযোগ না পায়। এই ধরনের কি সুনির্দিষ্ট কোনো বিষয়ে শঙ্কিত? হ্যাঁ, আমরা শঙ্কিত একটা বিষয়, সেটা হলো এই যে প্রশাসনে একটা দলীয় প্রভাব আমরা দেখি। আপনি যদি কিছুদিন পূর্বে উপদেষ্টা মাহফুজ আলমের একটি বক্তব্য শোনেন, আপনি তাকে লক্ষ্য করবেন, সেখানে বলেছে সে একটা দলের 64 এসপির মধ্যে 46টা সেই দলের সমর্থক। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু এই অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকার সেটা বলেছে দায়িত্ব গ্রহণের পর বিএনপি এবং জামায়াতের লোকরা কারাগারে প্রশাসনে তাদের লোক নিয়োগ করেছে। জামাত বলেছে স্পেসিফিক, সে বলেছে শুধু এসপি জামাতের হলো 46টা, ডিসি জামাতের 36টা এবং ইউনিভার্সিটিগুলোতে 70% সমর্থক একটা দল, মানে বিশেষ জামাত ইসলামে। এই যদি একটা প্রশাসনের ক্যারেক্টার হয়, তাহলে সেই প্রশাসন দিয়ে আগামী দিনে অবশ্যই নিরপেক্ষ নির্বাচন করা নিশ্চয়ই যে একটা কঠিন কাজ হয়ে দাঁড়াবে। যার জন্য বলা হচ্ছে এই সকল দলীয় মোড়কে যারা আবৃত তাদেরকে সরিয়ে আপনি একটা নিউট্রাল বেস গভর্নমেন্ট চালু করেন, যেটা আগামী নির্বাচনে মানুষের একটা আস্থা অর্জন করে। বিএনপি মহাসচিব গতকাল আরো জানালেন, সচিবালয়ে যারা এখনো আছেন, যাদের চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর বলা হয়, তাদের সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য বলেছে বিএনপি। কারা আসলে চিহ্নিত ফ্যাসিস্ট, এতদিন আপনারা কেন বলেননি? আমরা একটা ডে 1 থেকে, আমরা যদি আমাদের বক্তব্যগুলো ডে 1 থেকে আমরা বলেছি, শেখ হাসিনা আমলে যারা সুবিধাভোগী, যারা শেখ হাসিনার পক্ষ এই কাজগুলি করে এই যে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি করে, তারা অনেকে এখনো সচিবালয়ে আছে। এইটা আমাদের কাছে মনে হচ্ছে দুইটা কাজ। আপনি দেখবেন আমরা যখন ডক্টর ইউনূস সাহেব প্রথম দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন এনসিপি যারা, তখন তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা বলেছে ডক্টর ইউনূসকে নিয়োগ দিয়েছে তারা। এবং কিছুদিন আগে আপনি দেখেছিলেন যে নাহিদ ইসলাম একটি বক্তব্য দিয়েছে, আপনি খেয়াল করেছেন কিনা, যে উপদেষ্টা মন্ডলী কারা কারা উপদেষ্টা হবে, এর জন্য আমরা একটা 5 সদস্য কমিটি করে দিয়েছিলাম, তারাই নির্ধারণ করেছে কে কে উপদেষ্টা হবে। সুতরাং আমরা মনে করি এই যারা বৈষম্যবিরোধী মাঝে মাঝে আমরা দেখেছি সচিবালয়ের ছাত্র প্রতিনিধি, সমন্বয়করা, সারা বাংলাদেশে আমরা একটি ব্যাপক প্রভাব তাদের লক্ষ্য করেছিলাম এবং তারা যদি কোথাও গিয়ে একটু প্রেশার করে এবং তারা যদি ফ্যাসিস্টের লোক হয়, সেই কাজটা খুব সহজে করে দেয়, যার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু এই ফ্যাসিদেরকে সরানো যায় নাই, কারণ কোন কোন মহলের বিশেষ সুবিধা লাভের জন্য। ধন্যবাদ জানাচ্ছি এবিএম মোশাররফ হোসেন। রেজাউল করিম রনি, যেমনটি আসলে বিএনপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে এবং বিএনপি মহাসচিব যেমনটি জানালেন যে প্রথমে যে বিষয়টি প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে জনগণের কাছে পুরোপুরিভাবে নিরপেক্ষ করে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবে সরকার? ধন্যবাদ। যে যেখান থেকে আমাকে শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা এবং আমার সহ আলোচক মোশাররফ ভাইকে শুভেচ্ছা। দেখেন, আমাদের এখানে প্রবলেমটা হলো যে আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আছি। এট দ্য সেম টাইম এই সরকার আপনার 106 এর আন্ডারে সমর্থন নিয়েছে, আবার এট দ্য সেম টাইম ধরেন তত্ত্বাবধায়ক সরকারের যে কাঠামো তার বাইরে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1 বছরের বেশি তারা ক্ষমতায় আছে।
তো ফলে আমরা এটা সরকারটা খানিকটা সাংবিধানিক বৈধতার মধ্যেও আছে, খানিকটা এক্সট্রা কনস্টিটিউশনাল সংবিধান অতিরিক্ত অবস্থার মধ্যেও আছে, কেননা আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে যাব। এখন এই ট্রানজিশনাল পিরিয়ডে যাওয়ার ক্ষেত্রে এখানে যেটা সমস্যাটা যেটা তৈরি হয়েছে ফ্রম ডে ওয়ান, প্রথম দিক থেকেই, সেটা হলো এই যে আপনার রাজনৈতিক দলবিহীন ক্ষমতা কাঠামোর যে একটা সুযোগ, এতে করে আপনার ধরেন যারা অরাজনৈতিক বলতে দল নাই যাদের, কিন্তু ক্ষমতাকে খুব পছন্দ করে, ক্ষমতায় থাকা যাদের একটা নেশা, বা যারা পাওয়ার প্লেয়ার বলা হয়, যারা এই ধরনের ডিপ স্টেটের গেমের মধ্যে অভ্যস্ত, তারা দেখলো এক সুবর্ণ সুযোগ। এই জন্য তারা করলো কি, দেখবেন আপনার শুরুর থেকেই বিএনপি চাঁদাবাজ, এনসিপি দখলদার, জামাত যুদ্ধাপরাধী, ভালো শুধু সুশীলরা, মানে এনজিও প্রজাতন্ত্রী এক বাংলাদেশ সরকার বানানোর জন্য তারা রাজনীতিকরণ একটা প্রক্রিয়ার দিকে দিয়ে গেল। হ্যাঁ, এই রাজনৈতিক দলগুলোর এক একটার এক এক সমস্যা। বিএনপির সমস্যা কি? বিএনপির সমস্যা হলো বিএনপি যে রাজনীতিটা করে আপনার এটা বলে যে মধ্যপন্থার রাজনীতি, একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জনগণের ভোট ছাড়া তার কোনো আপনার ক্ষমতা আসার আর কোনো সুযোগ নেই, জনগণের ভোট তার লাগবে। এবার তারপরে জামাত ইসলামের প্রবলেম কি? জামাত ইসলাম এমন একটা ইডিওসেন্ট্রিক পার্টি, একটা মতাদর্শিক পার্টি, ক্যাডার ভিত্তিক সংগঠন, যেই ধরনের সংগঠন ক্ষমতা নিলে টোটাল ক্যাপচার করে ফেলেছে, যেটা আওয়ামী লীগ এক ধরনের করতো ক্যাডার ভিত্তিক, তারই একটা কাউন্টার অর্গানাইজেশন তারা। অন্যদিকে এনসিপি নতুন, তারা অনেক কিছু বুঝে ওঠার আগেই অনেক কিছুতে জড়াই গেছে, এবং তাদেরকে ব্যবহার করে এখানে প্রশাসনে এক ধরনের দখল হয়ে গেছে ফ্রম ভেরি মানে আর্লি স্টেজে। তো ফলে সব মিলে এমন এক সমন্বয়হীনতার অবস্থা তৈরি হয়েছে যে জনগণের সাথে ক্ষমতার যে সম্পর্ক, জনগণ যে গণ আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান করলো, তার প্রতিফলনের কোনো সুযোগ এই পুরা শাসন কাঠামোর মধ্যে এক বছরের মধ্যে তৈরি করা যায়নি। এটা গেল বাস্তবতা। ফলে এই বাস্তবতার দিক থেকে এখন প্রবলেম হচ্ছে কি, তাহলে এই সরকার তো সম্মিলিত ঐক্যমতের ভিত্তিতে গঠন করা হয়েছে, মানে এখন কোনো বিরোধী দল নাই, সবই আধা সরকারি দল, তাই না? তারপরেও সরকারের ভর কেন্দ্র খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে নিরপেক্ষ জামাত ইসলাম দ্বারা সরকার দখল হয়ে গেছে। দলীয় জামাত ইসলাম না, নিরপেক্ষ জামাত ইসলাম। কেউ যদি ধরেন বলে যে হ্যাঁ আমি জামাতের সমর্থক, আমি জামাতের জন্য কাজ করবো, কোনো সমস্যা নেই, আমরা জানলাম পরিষ্কার, তারা আমরা চিহ্নিত করতে পারলাম। কিন্তু জামায়াত একটা রাজনৈতিক দল, জামায়াত আসলে নিরপেক্ষ জামায়াতের সমর্থক, বিষয়টি বুঝতে চাই। এটাই তো সমস্যা। এই যে আপনি তো এটা তো বোঝাই যাবে না। যেমন ধরেন আমার যখন নিয়োগ পাওয়া দরকার হবে তখন আমি আওয়ামী লীগ হিসাবে নিয়োগ পাবো, যখন আমার নিয়োগ নেওয়া দরকার হবে তখন আমি বিএনপি হিসাবে নিয়োগ নেব, যখন আমার নিয়োগ নেওয়া দরকার হবে তখন আমি এনসিপিও হব, কিন্তু কাজ যখন করা দরকার হবে আমি শুধুমাত্র জামাতের স্বার্থে কাজ করব এবং বলবো যে না আমি তো কোনো দলের না। এটা আওয়ামী মডেল। আওয়ামী লীগের আমলে আপনারা দেখছেন না, এই ধরনের প্রচুর নিরপেক্ষ আওয়ামী লীগের পাওয়া যেত, এই একই মডেল। এই জন্য আমরা কি বলি, আমরা বলি নিরপেক্ষ বলবেন না ছদ্মবেশী বলবেন, এটা দুই আপনি যেভাবেই বলেন, কিন্তু আমি সুন্দরভাবে বললাম নিরপেক্ষ জামাত। তো এটা যে নিরপেক্ষ আওয়ামী লীগের ছিল না, ধরেন একটা লোক সারাদিন আওয়ামী লীগের দালালি করতেছে, কিন্তু যখন আপনি বলবো আমি সাংবাদিক, আমি বুদ্ধিজীবী, আমি অধ্যাপক, আমি লেখক, হ্যাঁ, ও কখনোই বলবে না যে ও ফ্যাসিবাদের দালাল। তো একইভাবে এখন আপনি যদি এই যে প্রশাসনিক ক্যাপচার কিভাবে, আচ্ছা এই ভিতরের গল্পটা বলি, ক্যাপচারটা তাহলে কিভাবে হইলো? ক্যাপচারটা হইলো 5 তারিখের বেসিক্যালি 14 সালের পরে জামাত ইসলামকে তো এখানে আওয়ামী লীগ রাখে নাই, মানে বেসিক্যালি শিবির সন্দেহে পিটাইয়া মারার একটা যে সংস্কৃতি এখানে চালু হয়েছিল, এক ধরনের বৈধতা উৎপাদন করা হয়েছিল। ফলে তাদের পক্ষে এটা ডিফিকাল্ট ছিল যে প্রকাশ্যে ফাংশন করা বা নিজ পরিচয়ে দাঁড়ানো। এইবার এইটাকে তারা সার্ভাইভ করতে হবে, তার মধ্যে তারা এবং এই পার্টিগুলো এই ধরনের ইডিওলজিক্যাল বা ক্যাডারভিত্তিক সংগঠনগুলো সবসময় বামপন্থী ডানপন্থী যাই হোক, এরা সবসময় প্রো ইস্টাবলিশমেন্ট হয়, মানে সবসময় ইস্টাবলিশমেন্টের সাথে থাকতে পছন্দ করে। তো দেখবেন যে আমাদের এখনকার যে জামাতের আমির, উনিও কিন্তু একসময় জাসদ ছাত্রলীগে ছিল। তো উনি কি জাসদ ছাত্রলীগ মাও সে আদর্শ উদ্বুদ্ধ হয়ে করতে গেছিল? নো, শেল্টার দরকার ছিল তখন এরকম একটা অবস্থা, হ্যাঁ, 71-এর পরে বিরাজ করছিল, যে এখানে আপনার এই ধরনের পলিটিক্যাল ইসলামের বিরুদ্ধে হ্যাঁ এক ধরনের বেশ ভালোই কড়াকড়ি ছিল, মানে জাসদের উত্থান টুত্থান সব মিলায়। তো ফলে তখন এই অংশটা মানে তখন শিবির নামে ছিল না, অন্য নামে ছিল, তারা সার্ভাইভের জন্য মানে বেঁচে থাকার জন্য বা কৌশল হিসাবে এই ধরনের পার্টিগুলোতে আপনার প্রবেশ করেছিল। তো একইভাবে 14 সালের পরে ব্যাপক ক্র্যাকডাউনের ফলে আসলে জামাতের পক্ষে টিকে থাকা মুশকিল ছিল। ফলে তার এস্টাবলিশমেন্ট যে অংশটা, তারা দেখলো যে এইভাবে তো টিকে থাকা যাবে না। ফলে তারা জয় বাংলা বলে আওয়ামী লীগে বিলীন হয়ে গেল। তারা অনেক বেশি মুজিব পূজা শুরু করে দিল, হ্যাঁ, এবং আওয়ামী লীগের তো অনেকগুলো সুবিধা ছিল। আপনি শেখ হাসিনাকে অপছন্দ করেন, অসুবিধা নাই, হ্যাঁ, মুজিবের ছবি বুকে নিয়ে বললো বল ঠিক আছে চলবে। আপনি মুজিবকেও পছন্দ করেন, অসুবিধা নেই, আপনি রবীন্দ্রনাথকে পছন্দ করলে হবে, মানে অনেকগুলো পকেট আছে আওয়ামী লীগের। আমি শেষ করে পয়েন্টটা তারপরে ফলে এবং আওয়ামী লীগের লোকজন দেখলো কি যাচ্ছা, যেহেতু জামাতের আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, এটা ডেড কেস, এই লোকগুলো যদি আমাদের হয়ে যাক সমস্যা কি, হ্যাঁ, এগুলো কোনো না কোনো ভাবে এগুলো আমাদেরই সমাজেরই অংশ, কেউ কেউ পরিবারেরই অংশ। তো ফলে তারা এটা মিউচুয়ালি এক ধরনের আপনার কনভার্জ হয়ে গেছে এর মধ্যে।
কিন্তু 5 তারিখে যখন সাডেনলি গণঅভ্যুত্থান হয়ে গেল, যে এই লোকগুলো তাদের গ্রহণ করছিল, হ্যাঁ, তারা দেখলো যে বিপদ এবার, তারা নিজেরাই এসে তার নেতা মানা শুরু করলো, এবার তো ক্ষমতা আপনার হাতে, আমরা আপনার শেল্টার চাই। তখন তারা নিজ দায়িত্বে নিজের আত্মপ্রকাশ করলো যে হ্যাঁ আমরা জামাত। হ্যাঁ, এইভাবে খুব বেশি অংশ না, আমি বলতেছি অল্প অংশ তারা ভেতরেই ছিল, ফলে কি পয়েন্টগুলো দখল করা তাদের জন্য অনেক বেশি ইজি হয়েছে। আর যেহেতু 15 বছর বিএনপি আপনার দূরে, 15 বছর ফলে ইন্টারনাল মেকানিজমের অনেক কিছু বুঝা উঠতে তার সময় লাগছে। বাই দিস টাইম কি পয়েন্টগুলো দখল হয়ে গেছে। প্রশাসনে আধিক্য দেখছেন জামায়াতের, আধিক্য না, পাওয়ারের ভর কেন্দ্র আপনার জামাতের হাতে, এবং দেশ জামাত ক্ষমতায় আসলে দেশ কিভাবে চলবে তার ট্রেইলার হইলো এই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু প্রশাসন নিয়ে আমরা পাল্টাপাল্টি অভিযোগ কেন শুনি? আমরা শুনি যে কখনো প্রশাসন নিয়ন্ত্রণ করছে ফ্যাসিস্টদের দোসররা, আবার কখনো শুনি যে এটার ব্যাখ্যাই তো দিলাম, ফ্যাসিস্টদের দোসররা কিভাবে। উপদেষ্টাই কিন্তু অভিযোগ করেছে এর আগে বিএনপির লোকজনই আসলে প্রশাসন নিয়ন্ত্রণ করছে, বিএনপি প্রশাসন নিয়ন্ত্রণ করছে না, বিএনপি টেম্পো স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতেছে, প্রশাসন নিয়ন্ত্রণ করতেছে জামাত। যে জামায়াতে ইসলামের লোকজন আবার প্রশাসনে আছে, তাহলে আসলে আমরা তো বিভ্রান্ত হচ্ছি। আমি বিভ্রান্তি নিরসনের জন্য ফর ইউর কাইন্ড ইনফরমেশন নিয়ন্ত্রণ কার হাতে? আমি এই বিষয়গুলোর প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির পর আপনার কাছে ফিরছি। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। রেজাউল করিম রনি, যে আলোচনায় আমরা ছিলাম, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম প্রশাসন আসলে কার নিয়ন্ত্রণে রয়েছে বর্তমান সময়ে, এবং উপদেষ্টারাই তো অনেক সময় অভিযোগ করেছে যে প্রশাসনের উপর থেকে নিচ পুরোটাই নিয়ন্ত্রণ করছে বিএনপির লোকজন, কিন্তু আপনি বলেছিলেন যে টেম্পো স্ট্যান্ড নিয়ন্ত্রণ করছে বিএনপি আর প্রশাসনের ভর কেন্দ্র নিয়ন্ত্রণ করছে জামায়াতে ইসলামী। আপনার যে কথাটা, এই উপদেষ্টাদের মধ্যে যারা অভিযোগ করছেন, এটা কতদিন আগে অভিযোগ করছে? নিশ্চয় 2-3 মাস আগে। জি। এখন আপনি লেটেস্ট ডেভেলপমেন্ট দেখেন। আজকে এনসিপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি কি বলেছেন? বলেছে জামাত একটি মাফিয়া শক্তি এবং মাফিয়ার মতো, হ্যাঁ, দখল করে ফেলছে প্রায়, বলেছেন না? এর আগে নাহিদ ইসলাম কি বলেছেন? বলেছেন না যে পিআর এবং জামাতের এই সমস্ত দাবিদাগুলো 100% রাজনৈতিক প্রতারণা? তারপরে আপনার সামান্তা শারমিন কি বলেছেন? যে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম মুদ্রার এপিট ওপিট। আর কতগুলি বলবো। হান্নান মাসুদ কি বলেছেন? হান্নান মাসুদ বলেছেন, যুক্ত করি যে আমরা গত সপ্তাহে কিন্তু যে এনসিপি বিএনপির সাথে জোটে যাবে না, জামায়াত ইসলামের সাথে জোটে যাবে, এই গুঞ্জনটা রাজনৈতিক মহলে আমরা শুনেছি। সম্পর্কের সমীকরণ কেন পাল্টে গেল? হ্যাঁ, পাল্টে গেল এই কারণে এনসিপি আমার মনে হয় প্রতারিত ফিল করেছে। কেন ফিল করেছে এটা আমি বলার চেষ্টা করতেছিলাম আগের পয়েন্টে, বিজ্ঞাপনের আগে। সেটা হলো, যেহেতু তারা এক ধরনের লিন হয়েই ছিল আওয়ামী লীগের সাথে প্রশাসনে, যেটা থেকে বলার চেষ্টা করতেছিলাম, ফলে খুব দ্রুত কি পয়েন্টগুলোতে তাদের যাওয়াটা আপনার সুবিধা শুধু না, আওয়ামী লীগের লোকজনই তাদেরকে বসাই দিছে তারা নিজেরা বাঁচার জন্য। তো ফলে, এবং 15 বছর যেহেতু বিএনপি অনেক দূরে, ভিতরের অবস্থা সম্পর্কে জানে না, সে বুঝতে বুঝতে দৌড়ায় আসতে আসতে কি পয়েন্টগুলো দখল হয়ে গেছে, অন্তত যেগুলোতে লোক পাইছে। এবং কি পয়েন্টগুলো দখল করার ক্ষেত্রে এনসিপি এবং জামাতের মধ্যে একটা নেক্সাস ছিল। এনসিপি তো মানে তখন তো বৈষম্য বিরোধী লোক পাবে কোথায়? তাদের লোক তো বিএনপি আওয়ামী লীগ বিতাড়িত, তাহলে লোক তো বিএনপি জামাত থেকেই আসবে, আকাশ থেকে তো আর লোক আসবে না। সেক্ষেত্রে এনসিপির সাথে খুব ভালো সম্পর্ক রেখে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে জামাত নিজেদের লোকদের পুনর্বাসন করার ক্ষেত্রে অগ্রাধিকার নিশ্চিত করতে পেরেছে। এবং এই অগ্রাধিকার যখন এনসিপি বুঝতে পারলো যে এটা ঠিক না, মানে তখনকার বৈষম্য বিরোধী, তখন তারা বাদসাধ্য যে না, একতরফাভাবে আমরা প্রশাসন জামাতিকরণ করতে দিব না, তখনই আসলে ফাটলটা শুরু। আপনি এই যে 7 দিন ধরে যে আপনার জোট হবে না হবে যে বলতেছেন না, নো, এই ফাটলের শুরু কখন থেকে আমি বলি। এবং এই ফাটলের রেজাল্ট কি? এই ফাটলের রেজাল্ট হিসাবে আপ বাংলাদেশের জন্ম। এবং আপ বাংলাদেশের নেতা কারা? ম্যাক্সিমাম না, প্রায় 99%ই বলা চলে এক্স শিবির, তারা বের হয়ে আসছে। কেমন গ্যাঞ্জামের সূত্রপাত কোথায়? গ্যাঞ্জামের সূত্রপাত 2টা জায়গায়। এক হইলো একচেটিয়াভাবে প্রশাসন দখল করতে চাওয়া, এবং সেখানে এনসিপির মানে তখনকার বৈষম্য বিরোধী নেতাদের বাদশাদা যে না আমরা এটা দিব না, একতরফাভাবে। গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়েও কিন্তু সেই সময়টা আমরা কৃতিত্বের কথা পরে আসতেছি। তার দ্বিতীয় নাম্বার হইলো তারা নবগঠিত পার্টি যখন গঠিত হওয়ার কথা চলতেছিল, সেখানে গুরুত্বপূর্ণ পদ চেয়েছিল, তখন বলছে না, সেটাও আমরা দিব না। এবং অভ্যুত্থানটা জামাতের নেতৃত্বে হয়নি, বিএনপির নেতৃত্ব হয়নি, কোনো দলের নেতৃত্বে হয়নি। অভ্যুত্থানটা হচ্ছে একটা জাতীয় অভ্যুত্থান, এটা নির্দলীয় এবং সর্বদলীয় অভ্যুত্থান। তারপরে অভ্যুত্থানের ন্যারেশন নিয়ে আমরা যেটা দেখলাম, ঠিক 71-এর ন্যারেশন নিয়ে আওয়ামী লীগ যা করছে, 71 যুদ্ধের সময় বড় অংশ হেমা মালিনীর গান টান শুনছে, তারপরে এসে এমনভাবে ন্যারেট করছে যে এটা একটা আওয়ামী যুদ্ধ বানাই ফেলছে। যারা রণাঙ্গনে থাকলো, যুদ্ধগুলো ঘোষণা দিল, তাদের কোনো খবর নেই, তারা রাজাকার হয়ে গেল, আর মুক্তিযুদ্ধ তারা দলীয়করণ করে ফেললো। ফলে আমাদের জাতীয় ইতিহাসে সর্বনাশটা কখন হয়েছে। রেজাউল করিম রনি, যে আলোচনা আমরা ছিলাম, ছোট পরিসরে শেষ করি, একদম শেষ করি। ফলে এই যে নাহিদ ইসলামও যেটা বলতেছিলেন, তাহলে পদায়ন প্রশাসনিক এই যে
এই দখলদারিত্ব না, মানে যেটা হলো যে এটার মধ্যে একটা ফেয়ারনেস থাকতে হবে। তো যেমন ধরেন সেদিন কিন্তু সালাউদ্দিন সাহেব প্রধান উপদেষ্টার সাথে বক্তব্য একটা বললেন যে এখানে আপনি যে ক্যাবিনেট কমিটি একটা করে দিলেন এবং ক্যাবিনেট কমিটির মধ্যে ক্যাবিনেট সচিব সহ মিলে এই যে এখানে যে একটা সিন্ডিকেট, আপনি প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে একটা বিশেষ পার্টি সেখানে তার হস্তক্ষেপ আপনার আছে। এখানে যদি বিএনপি পন্থী বা কওমিপন্থী বা অন্যপন্থী কোনো লোক হয়, হ্যাঁ, তাকে সাধারণভাবে পিছনে রাখা হয়, দেখা হয় কোনো না কোনোভাবে আপনার জামাতের সাথে তার সম্পর্ক আছে কিনা, বা সম্পর্ক না থাকলেও জামাতের ক্লিয়ারেন্স আছে কিনা, এবং সেই ক্লিয়ারেন্সে সে যদি বামপন্থীও হয়, সে যদি ধরেন আপনার প্রগতিপন্থীও হয় বা প্রো আওয়ামীও হয়, কিন্তু যদি জামাতের সাথে কোনো না কোনোভাবে সে তার ক্লিয়ারেন্সটা কমপ্লিট করতে পারে বা আপনার সম্পূর্ণ করতে পারে, সুন্দর করতে পারে, সে খুব সুন্দরভাবে পদায়ন হয়ে যাচ্ছে। ধন্যবাদ এটা আমরা দেখতে জানাচ্ছি। পাচ্ছি। ফলে এই যে পুরো প্রক্রিয়াটা, জি। এই প্রক্রিয়ার মধ্যে থেকে এই জন্য আমি বলছি ক্ষমতার ভর কেন্দ্র যেটা দেখাচ্ছে জামাতের দিকে ঝুঁকে গেছে, কিন্তু ন্যারেশনটা তৈরি করা হয়েছে এইভাবে যাতে বিএনপির প্রতি একটা এন্টি ইনকামবেন্সির একটা রোষ জনগণের পরে। এবং আপনি দেখলাম যে প্রশ্নটি আমি এবি মোশাররফ হোসেনের কাছে নিয়ে যেতে চাই, ক্ষমতার ভর কেন্দ্র প্রশাসনের এখন জামায়াতের নিয়ন্ত্রণে, এ কারণেই কি বিএনপি বেশি শঙ্কিত? শঙ্কিত না, আমরা মনে করি আমরা যে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনটা চাই, দীর্ঘ 15 বছর জনগণ যেই ভোটটা দিতে পারে নাই, সেই ভোটটা নিশ্চিত করার জন্য তো একটা ভোট উপযোগী একটা পরিবেশ দরকার। কিন্তু সেখানে যদি ধরেন আপনি আজকে যদি সচিব আওয়ামী লীগের হয়, যদি ডিসি আওয়ামী লীগের হয়, এই জামাতের হয়, এসপি জামাতের হয়, তাহলে ওখানে তাদের কিন্তু কিছু রোল আছে নির্বাচনে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কীভাবে ভূমিকাটা পালন করবে, কারা প্রিজাইডিং অফিসার হবে, কারা কি হবে, এই ক্ষেত্রে কিন্তু একটা বিরাট তাদের কর্মযোগ্য আছে। তো সেক্ষেত্রে যদি কোনো দলের প্রতি তারা ওই যে কথাটা রনি বলেছে, যদি ভর হয় ওইদিকে, ভর কেন্দ্রে চলে যায়, তাহলে সেটা তো যে কোনো দিকে ঝুঁকে পড়তে পারে। যার কারণে মোশাররফ হোসেন গতকাল যেমন প্রধান উপদেষ্টা বিএনপির সাথে সাক্ষাৎ শেষে আমি আশ্বাস একটু বলি, দিয়েছেন যে আমি নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে হবে। এবার বিএনপি কতটুকু আশ্বস্ত হতে পারছে সেই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে আবারও বিরতিতে যেতে চাই। বিরতির পর ফিরছি। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। এবিএম মোশাররফ হোসেন যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, গতকাল বিএনপির সাথে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা যে আশ্বাস দিয়েছে যে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে হবে, এবার আপনারা আশ্বস্ত হতে পারছেন কি? আশ্বস্ত আমরা হতে চাই, কারণ বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, এবং আমরা একটা কথা কিন্তু বারবার বলে আসছিলাম, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, রনিরাও নিশ্চয়ই, তারা তো একটা নিরপেক্ষ জায়গাতে কথা আমরা বলেছিলাম, এই সরকারকে সর্বাত্মক সফল আমরা দেখতে চাই, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। কিন্তু এই সরকারের মধ্যে কিছু উপদেষ্টা, কিছু এই যে সরকারি কর্মকর্তা এমন আচরণ করছে যেটা তার নিরপেক্ষতাকে চরমভাবে লিখে। যেমন আপনি একটা কথা, আমি একটা নাম বলি, আপনি এই যে টোটাল দলীয়করণের মূল যিনি নায়ক, এই পোস্টটাকে বলে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ থাকে যিনি ক্যাবিনেট সচিব থাকে, কে সে? আব্দুর রশিদ, রিটায়ার্ড লোক। 12 বছর পর তাকে প্রশাসনে এনে তাকে আপনি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দিয়েছেন। তার পলিটিক্যাল ইয়ারটা কি? সে জামাত, কেমনলা জামাত। সে 12 বছর আগে রিটায়ার্ড করেছে, জামাতের রাজনীতি করেছে। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, একটা বিতর্ক হচ্ছে বাংলাদেশে ব্যাপক, যে সজীব মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহর আসনে 400 কোটি টাকা করে বরাদ্দ দিয়েছে। আরেকটা লোকের আসনে, উনি যেই জায়গার বাসিন্দা, উনিও কিন্তু 400 কোটি টাকা নিয়েছে, সে কথা কেউ বলে না। অর্থাৎ এই দুজনকে দিয়ে উনি ওনার একটা গোজাবার ট্রাই করতেছে। তো এই আমরা বহুবার বলেছি আব্দুর রশিদকে সরাচ্ছে না, বহুবার আমরা বলেছিলাম মুখলেসুর রহমানকে সরিয়েছে যখন সকল অপকর্ম করা শেষ তখন। এবং আমরা নাম ধরে বলতে চাই না প্রশাসনে, আপনি এমনও লোক আছে যেটা রনি বলেছে যে যারা জামাত শিবিরের কানেক্টেড, একই সাথে 3-4টা প্রমোশন দিয়ে তাদেরকে সচিব করা হয়েছে। কিন্তু অথচ অনেক যোগ্য একই না, আপনি একই ব্যাজের যারা বিসিএস ক্যাডার, 15 অসংখ্য লোক সচিব হয়ে গেছে 15 বিসিএস, কিন্তু যারা বিএনপি বা অন্য মাইন্ডের লোক হয়নি। কিন্তু এবি মোশাররফ হোসেন, আপনাদের চোখের সামনেই যদি এই অপকর্মগুলো ঘটে থাকে, আপনারা কেন সোচ্চার হলেন না? আমরা তো প্রতিবাদ করেছি, কিন্তু আপনি জোরালো প্রতিবাদ কি করতে পেরেছেন? আমরা করেছি, বারবার প্রতিবাদ। এই যে যখন শিক্ষাময় এবং দেখেন আমরা স্পষ্ট, আপনি দেখেন 6 মাস আমরা বলেছি 2টা মন্ত্রণালয়কে জামাতের মানে দলীয় কার্যালয় করেছে, একটা হলো শিক্ষা আর একটা হলো স্বাস্থ্য। প্রকাশ্যে আমাদের দল থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে, সরকার কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? করেনি। আপনি শিক্ষা মন্ত্রণালয়ে যাবেন, 100 নুরুজ্জামান করে এক যুগ্ম সচিব ছিলেন, কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের সভাপতি, উনি ছিলেন পোস্টিং এর সকলের ওটা। বহু প্রতিবাদ আমরা করেছি, হয়নি কোনো। কিন্তু এবি মোশাররফ হোসেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হতে যাচ্ছে, এই সময়ের মধ্যে আসলে প্রশাসনের রদবদল হলেই যে নিরপেক্ষতা নিশ্চিত হবে, তার আসলে নিশ্চয়তা আপনারা কিভাবে? আমি আসলে আমরা এক্সাম্পল একটা জায়গায় সব জায়গায় বলতে চাই, আপনার নিশ্চয় মনে আছে, এটা তো প্রায় 1 বছর 6 মাসের গভর্নমেন্ট, আর যেটা কেয়ারটেকার মানে এই তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটা কিন্তু মাত্র 90 দিনের সরকার।
তো 90 দিনের সরকারের কিছু কৌশল ছিল। আপনি ধরেন একটা লোক যদি এক জায়গায় থাকে, তার কিন্তু সেই কর্মকর্তা বলেন বা সেই প্রশাসনের তাদের কিন্তু একটা নিজস্ব সেট থাকে। কিন্তু আপনি দেখেন 90 ডেজের মধ্যে কি ছিল, আজকে যারা ওসি ছিল তাদেরকে প্রত্যাহার করা হয়েছে, যারা ইউনো ছিল প্রত্যাহার আপনি করা যে হয়েছে। সবের উদাহরণগুলো বলছেন তখন আসলে নিশ্চয়ই 17 বছর প্রশাসন দুঃশাসনের কবলে ছিল না, হোসেন মোহাম্মদ এরশাদের আমলে না, 9 বছর এরশাদের পতনের পর এরশাদ, আমরা তো বলেছিলাম এরশাদ বাংলাদেশটাকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে, কিন্তু এক শাহাবুদ্দিন আহমদ বলেছে আমি আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি জানি না রনির বয়স কত, প্রশাসনকে উনি এমন ভাবে ফিল্টারিং করেছে, ওই প্রশাসন দিয়ে বাংলাদেশের এরশাদের প্রশাসন দিয়ে উনি এমন নির্বাচন করেছে, আজও বাংলাদেশের ইতিহাসে 91 নির্বাচন সবচেয়ে সফল একটি নির্বাচন। তার মানে আপনি মনে করছেন এই সময়ের মধ্যে সেটি এই সময় আপনি যদি সরকারের এই চুট্টা থাকে ডক্টর ইউনূস যদি বলে আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, আপনার এমন কোন শক্তি নেই নির্বাচনকে মেনে। ধন্যবাদ জানাচ্ছি এবিএম মোশাররফ হোসেন। রেজাউল করিম রনি, যেমনটি বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে দাবি রেখেছে যে অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষতা বজায় রাখে এবং উপদেষ্টা পরিষদে কোনো দলীয় লোক থাকলে তার অপসারণেরও দাবি জানিয়েছে। উপদেষ্টা পরিষদের দলীয় লোক বলতে কি বোঝাতে চেয়েছে বিএনপি, আপনি যদি বুঝে থাকেন বলবেন। সেই সঙ্গে আমরা উপদেষ্টাদের নিয়েও বিভিন্ন সময় অভিযোগ শুনছি, নাহিদ ইসলাম অভিযোগ করলেন, জামায়াতের নায়েবে আমির অভিযোগ করলেন, সেই অভিযোগগুলোর আলোকে কি বলবেন? জি, একটা সূত্র আছে উপদেষ্টাদের মধ্যে কে কতটা কোন দলপন্থী, এটা বের করার একটা সহজ সূত্র আছে। সেটা হলো জামাতের তাহের সাহেব উনি বলেছেন যে 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন। তাহলে এই 4-5 জন একটি উপদেষ্টাকে আমরা আলাদা করি, এই 4-5 জন একটি বিশেষ দল মানে 4-5 জন বিএনপির, তাহলে বাকি থাকে যারা তারা জামাতের, উনার সূত্র মতে গাণিতিকভাবে। তাহলে বিপুল অংশ এই জামাতের 4-5 এই বিএনপির 4-5 জন এদেরকেও প্রত্যাহার করা দরকার। আর এই যে বিপুল অংশ জামাতের, হ্যাঁ ওনার কথা মতো, তাহলে এই বিপুল অংশ নিয়ে বিএনপি আস্থা কিভাবে রাখবে প্রশাসনের উপরে? আস্থা তো আপনারা রেখে রেখে এই পর্যন্ত আসলেন। আমি মনে করি সব জায়গায় আস্থা রাখার কথা বলাটা রাজনৈতিক সৌজন্যতার জন্য ভালো, কিন্তু আমরা এখন একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি। এইখানে এই সরকারের পক্ষে নিরপেক্ষ নির্বাচন একা করা সম্ভব না। সরকার নিজেও বলেছেন তারা রাজনৈতিক দলগুলো সহযোগিতা চায়। এখন এই রাজনৈতিক দলগুলো সহযোগিতার ক্ষেত্রে যেই দল পিয়ারেও আগাইয়া, আন্দোলনেও আগাইয়া, নির্বাচনের মাঠ গোছানোতেও আগাইয়া, প্রশাসনেও আগাইয়া, বিরোধী দলেও আগাইয়া, যে সব যে ধর্মেও আগাইয়া, জেরাফেও আগাইয়া, যে গাছেও আগাইয়া, তলেও আগাইয়া, আপনি তারে ডিল করবেন কেমনে? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান। দু লাইনে যদি শুনি এবিএম মোশাররফ হোসেন। না, আমি রনির মতো আমি হতাশ না। আমি এই জিনিসটুকু বলতে চাই, মাঠে বাংলাদেশের মানুষ কিন্তু এবার ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সুতরাং এই ধরনের যারা দলীয় ব্যবসা যারা করবে অথবা যারা এই ধরনের জামাতে, আপনি হয়তো এখানে সচিবালয় তাদের দুর্দান্ত প্রতাপ আছে, কিন্তু মাঠে গিয়ে এই সকল দলীয় কর্মকর্তারা তাদের কোনো আইডিওলজি, কোনো ভীষণ সাকসেস করবে, এটা ভাবার কোনো মাঠের হিসেবে কি সমীকরণ পাল্টে যাবে? তার মানে মাঠে, তার মানে আমি যে কথাটা বললাম, তার মানে মাঠে রাজনৈতিক দলগুলোর একটা সক্রিয়তার মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।